আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আইএলটিএস রাইটিং এর টাস্ক 2 নিয়ে। এবং টাস্ক 2 এর একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন টাইপস, সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে। যারা এই ভিডিওটি দেখার জন্য মনস্থির করেছেন, আমি বলবো আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন, যে সকল জায়গায় নোট করা দরকার মনে করেন সেটা নোট করে নেবেন। আর যেখানে নোট করবেন সেখানে চাইলে ভিডিওটি পজ করে আপনারা নোট করে নিতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন। দেখলে ইনশাল্লাহ আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর এই টপিকের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে শুরু করা যাক। সো আমরা জানি যে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে 5 ধরনের কোয়েশ্চেন টাইপ আছে। আর সবচেয়ে কমন যেটা হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, রিজনস, সলিউশনস, এগ্রি ডিসএগ্রি, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। আর আরেকটাকে আমরা মিক্সড কোয়েশ্চেন বলি, যেটা হচ্ছে প্রায় সময়ই আসে, অর্থাৎ দুইটা কোয়েশ্চেন টাইপকে একসাথে করে চলে আসে। তো এটাকে আমরা ডিরেক্ট কোয়েশ্চনও বলি, অনেক সময় ডাবল পার্ট কোয়েশ্চনও বলি, বিভিন্ন নাম দিয়ে থাকি। সো এটা আমাদের আলোচনার বিষয় না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। প্রথমেই আমরা আলোচনার সুবিধার্থে একটা কোয়েশ্চন পড়ে নিই। কোয়েশ্চনটা দেখেন এখানে কি আছে। ইন্টারন্যাশনাল ট্যুরিজম হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস টু both travelers and the countries that they visited বা that they visit. Do the advantages outweigh the disadvantages? সো বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিজমের অনেকগুলো সুবিধা আছে, ট্রাভেলারের জন্য যেমন সুবিধা আছে, দেশের জন্য তেমন সুবিধা আছে। আমাদেরকে প্রশ্নটা করছে যে অ্যাডভান্টেজেসটা ডিসঅ্যাডভান্টেজেসের চাইতে বেশি কিনা। সো আমরা যদি এটাকে ভাবানুবাদ বলি তাহলে বিষয়টা এরকমই। আর আউটওয়ে এর যদি আমরা শাব্দিক অর্থ পড়ি, তাহলে হচ্ছে আউটওয়ে মানে হচ্ছে একটা জিনিসের আরেকটা জিনিসের চাইতে ওজন বেশি হওয়া। সো আমরা এখন অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এর প্রশ্ন কিন্তু দুই ভাবে আসতে পারে। একটা তো এখানে দেখলাম, আর একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস। সো যেহেতু এই যে কোয়েশনটা আপনাদের চোখের সামনে আছে, এটাই মোস্ট অফ দ্য টাইম আসে, মানে ধরেন 80% ক্ষেত্রে আসে। সো আমরা এটা নিয়ে আলোচনা করব, এবং সময়ের সাথে সাথে আমরা আরো অনেক কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দিব। এখন এই প্রশ্নটা হাতে পাওয়ার পরে আমাদের, ধরেন আজকে আপনি একদম প্রাথমিক অবস্থায় যদি থাকেন, তাহলে এটা আনসার করতে হবে। এখন আনসার করলে আনসারের স্ট্রাকচারটা কি হবে? প্রথমেই দিতে হবে ইন্ট্রোডাকশন, এরপরে আমরা বডি দিব। বডি 1 যেখানে অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলবো, বডি 2 সেখানে যেখানে ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে কথা বলবো, এবং থার্ড লাস্টে বোর্ড মানে কনক্লুশন থাকবে। অর্থাৎ মূল বডি দুইটা থাকবে, তার আগে প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, আর লাস্টে থাকবে কনক্লুশন। এখন ইন্ট্রোডাকশনে আসলে কি থাকবে? ইন্ট্রোডাকশনে থাকবে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চন স্টেটমেন্ট, আর অপিনিয়ন। এখন ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কি, প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চন স্টেটমেন্ট কিভাবে করব, অপিনিয়ন কিভাবে দিব, সেটা হচ্ছে আমাদের প্রথম আলোচনা। তাহলে আমরা এই কোয়েশ্চেন আনসারের দিকে চলে যাই, মানে আমরা এখন ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। এরপরে আমরা বাদবাকি কথাগুলো বলবো। তাহলে প্রথমে আমরা অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস যে কোয়েশ্চনটা ছিল আমাদের, ইন্টারন্যাশনাল ট্যুরিজম হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস টু বোথ ট্রাভেলার্স অ্যান্ড দ্য কান্ট্রিজ দ্যাট দে ভিজিট। এখন আমরা এটার আনসার দিব। প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দেওয়া। ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট আসলে কি? ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট হচ্ছে এই যে কোয়েশ্চনের বক্তব্য, এই বক্তব্যে শুরু করার আগে আমরা এটার সাথে কানেক্টেড এমন একটা বক্তব্য দিয়ে শুরু করতে পারি, এবং এটা কিন্তু অপশনাল, নট যে আপনাকে ম্যান্ডেটরি এরকম কিছু না। তাহলে আমরা এইটার ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কি হইতে পারে? দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কি দিলাম, যে থ্যাঙ্কস টু দ্য অ্যাডভান্সমেন্টস ইন কমিউনিকেশন টেকনোলজি, tourism has seen a significant growth lately all over the world. এই কথাটা কিন্তু এখানে প্যাসেজে প্রশ্নে নাই। আমরা এটা এই প্রশ্নের সাথে সম্পর্কিত বা প্রাসঙ্গিক একটা বক্তব্য আমরা দিলাম। এটা কিন্তু স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি কিছু না। যদি একেবারে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দিতে পারেন, আপনার স্কোর ভালো হবে, আপনি ভালো স্কোর করবেন। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা দিলাম। তাহলে প্রথম যে আমাদের ইয়ে ছিল, ক্রাইটেরিয়া ছিল বা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা দিলাম, এবং এটা কিন্তু অপশনাল, নট ম্যান্ডেটরি, মাথায় রাখবেন।
এটা যদি আপনি না দিতে পারেন তাহলে প্যারা নেওয়ার দরকার নাই, এটা আপনি বাদ দিয়েই আপনার আনসার দেওয়া শুরু করবেন। বাট 2 নম্বরে যেটা, এটা কিন্তু অপশনাল না, এটা ম্যান্ডেটরি, আমাকে এটা দিতেই হবে, প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চন স্টেটমেন্ট। এখন প্যারাফ্রেজিং জিনিসটা আসলে কি? প্যারাফ্রেজিং জিনিসটা হচ্ছে যে আপনি এই যে প্রশ্ন করার আগে আপনাকে যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে এইটাকে আবার লেখা, এবং সেটা ভিন্ন শব্দ বা সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে লেখার নাম হচ্ছে প্যারাফ্রেজ। বক্তব্য সেম থাকবে, কিন্তু হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচারটাও চেঞ্জ হবে, বা আপনি সিনোনিমস ব্যবহার করবেন, মানে ওয়ার্ড ব্যবহার করবেন। তো দেখেন আমরা এখানে এটাকে প্যারাফ্রেজ কিভাবে করলাম। আমরা প্রথমে তো এটা কি করলাম, আমরা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দিলাম, এটাকে আমরা একটা কালার দিলে আলাদা করে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। দেন আমাদের প্যারাফ্রেজিং করব আমরা। এখন প্যারাফ্রেজিংটা কিভাবে করে আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা একটু শোনেন যে আমরা এই জিনিসটার কি করব, হুবহু সেম বক্তব্য লিখবো। দেখুন, ইট ইজ আনডিনাইবল দ্যাট ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্রিংস ইন এ নাম্বার অফ বেনিফিটস, এই যে হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস না বলে আমরা বলছি ব্রিংস ইন আ নাম্বার অফ বেনিফিটস, কার জন্য? ট্রাভেলারের জন্য, ফর ভিজিটার্স, ট্রাভেলারের সিনোনিম দিলাম ভিজিটার্স। এবং আহ, দেশের জন্য, তাহলে দেশের সিনোনিম কি? দ্য হোস্ট নেশনস। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন আর বাংলাদেশে যদি অন্য দেশ থেকে কোনো মানুষ আসে, তাহলে আমরা বাংলাদেশ হচ্ছে হোস্ট। সো এই দেশের জন্য কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। সো আমরা সেটা এখানে উল্লেখ করলাম। তাহলে আমরা এটা এটা হচ্ছে কি প্যারাফ্রেজিং করলাম। তাহলে প্রথমে আমরা কি করেছিলাম, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দিয়েছিলাম যেটা অপশনাল ছিল। অপশনাল মানে হচ্ছে আপনার ইচ্ছা স্বাধীন, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে ভালো না দিলে ক্ষতি নাই। আর তারপরে আমরা কি করলাম, প্যারাফ্রেজিং করলাম, যেটা অবশ্যই করতে হবে। থার্ড যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, অপিনিয়ন দেওয়া। এখন অপিনিয়ন বলতে আসলে কি বোঝায়? অপিনিয়ন মানে হচ্ছে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এর কোয়েশ্চন টাইপের অপিনিয়ন। মানে হলো ইউ হ্যাভ টু গিভ দ্য অপিনিয়ন যে অ্যাডভান্টেজেস বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজেস বেশি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। সো এই কথাটা এখানে আমাদেরকে জানতে চাইতেছে যে অ্যাডভান্টেজেস বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজেস বেশি। সো আমাদের এখানে একটা অপিনিয়ন আমি দিয়ে দিব, সেটা অ্যাডভান্টেজেস বেশি হতে পারে, ডিসঅ্যাডভান্টেজেস বেশি হতে পারে। যদি আপনি কনফিউজড হন যে আমি যদি অ্যাডভান্টেজেস বেশি বলি আর যে খাতা দেখবে সে যদি মনে করে ডিসঅ্যাডভান্টেজেস বেশি, তাহলে কি হবে? আসলে এই টাস্ক 2 বা আইএলস রাইটিং এর টাস্ক 2 তে যে এসে যেটা, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনার যুক্তি উপস্থাপন করা বা তথ্যগুলো কিভাবে আপনি সাজিয়ে উপস্থাপন করেন, আইডিয়াগুলো আপনি কিভাবে অর্গানাইজ করেন, এইটা দেখা হয়। আপনার মতামত কি সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ না। সো আপনি যেটা মনে করেন সেটাই সঠিক, জাস্ট আপনি অ্যাডভান্টেজেস বেশি হইলে আপনি পরে অ্যাডভান্টেজেস কিভাবে লিখতেছেন, ডিসঅ্যাডভান্টেজেস কিভাবে লিখতেছেন, বা লেখাটা কিভাবে সাজাচ্ছেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আমরা এখানে অপিনিয়ন দিব। ধরুন আমার জায়গা থেকে আমি ভাবতেছি যে অ্যাডভান্টেজেসটাই বেশি, তাহলে আমি আমার অপিনিয়ন দিব যে অ্যাডভান্টেজেসটাই বেশি। এখন আমি সরাসরি অ্যাডভান্টেজেস বেশি না বলে কি বলবো, যে আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টার কিছু অসুবিধাও আছে, যদি অসুবিধা আছে তবে আমার মনে হয় সুবিধাগুলোই বেশি। তাহলে আমরা এই অপিনিয়নটা দিয়ে দেই। আমি আগেই লেখা রেডি করে রেখেছি যাতে আমাদের সময়টা বাঁচে, আমরা ভিডিওতে অনেক বেশি সময় ক্ষেপণ করতে চাইনি। সো দেখেন আমরা এখানে অপিনিয়নটা কিভাবে দিলাম, অপিনিয়নটা দিলাম এই যে অলদো ইট হ্যাজ এ নাম্বার অফ নেগেটিভ সাইডস, যদিও এটার কিছু নেগেটিভ সাইড আছে, ইন মাই অপিনিয়ন আমার মতে, দে আর আউটওয়েইড, প্যাসিভ সেন্টেন্স করেছে, এগুলা আউটওয়েইড হয়ে যায় কার দ্বারা? বাই দ্য পজিটিভ ওয়ান্স, পজিটিভ দিকগুলোর দ্বারা। তাহলে আমরা অপিনিয়নটা যে দিলাম সেটা আমরা এখানে ইয়েলো মার্ক করে দিচ্ছি। এবং তিন কালারের করার অর্থ হচ্ছে তিনটা ভিন্ন বিষয়, সেটা আপনাদের বোঝানো। আমরা যদি এখন একটু রিভিউ করি ইন্ট্রোডাকশনের, তো ইন্ট্রোডাকশনের প্রথমে আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দিলাম, তারপরে প্যারাফ্রেজ করলাম, তারপরে আমাদের অপিনিয়ন দিলাম। যদি এই অংশটুকু বুঝতে কারো অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এটা আমরা রেকর্ড করছি আপনাদেরকে দেওয়ার জন্য। সো আপনারা জানাবেন, আমরা প্রয়োজনে আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা পরবর্তী ভিডিওতে বা আমরা হয়তো কমেন্টে আপনাকে সুন্দর একটা রিপ্লাই দিয়ে আপনার কনফিউশন দূর করে দিব। এখন আমরা ইন্ট্রোডাকশন দেওয়া শেষ, আমরা বডি ওয়ানে চলে যাব। আমরা বডি ওয়ানে কি করি? বডি ওয়ানে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে, বডি ওয়ানে আমরা অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলবো। এখন অ্যাডভান্টেজেসটা নিয়ে যে কথা বলবো, প্রথমে আমরা দিব টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্স আসলে কি? আমি যে এই প্যারায়
অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলবো, এই কথাটা দিব, এই জন্য এটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স। এটা কিন্তু অনেক সময় ইগনোরও করা যায়, এটা আপনি চাইলে বাদ দিতে পারেন। যদি আপনি মনে করেন যে বাদ দিয়ে কিভাবে লিখবো, তাহলে আপনি আপাতত বাদ দেওয়ার চিন্তা করবেন না, আপনি আপাতত এটাকে দিয়েই লেখেন। তারপরে আপনি প্রথম টপিক সেন্টেন্স দিবেন, তারপরে ফার্স্ট পয়েন্ট মানে আপনি যে দুইটা অ্যাডভান্টেজেস নিয়ে লিখবেন আর কি। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। অনেকে তিনটা অ্যাডভান্টেজেস লিখতে পারে, কেউ একটা অ্যাডভান্টেজেস একটা একটা অ্যাডভান্টেজ লিখতে পারে, সেও পারবে, সমস্যা নাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এখানে কি করতে হবে, যে দুইটা অ্যাডভান্টেজ দিলে আমার লেখাটা অর্গানাইজ করা সহজ হবে। আর আমি যেহেতু আইএলটিএস রাইটিং এ 7 পেয়েছি এবং দুইটা বডি মানে দুইটা অ্যাডভান্টেজ ইউজ করে মানে দুইটা পয়েন্ট ব্যবহার করে লিখেছিলাম, সো আপনারা এটা ফলো করতে পারেন। তাহলে আমরা প্রথমে কি করব, ফার্স্ট পয়েন্ট দিব, অর্থাৎ ফার্স্ট অ্যাডভান্টেজ দিব, এবং সেখানে আমরা এক্সপ্লেনেশন দিব যে কেন আমি এটাকে অ্যাডভান্টেজ মনে করতেছি, বা এটার সাপোর্টিভ আইডিয়াস দিব। এখানে আমি আরেকটা কথা অ্যাড করে দিই, সাপোর্টিং এক্সপ্লেনেশন বলতে কি, আমি যেটাকে অ্যাডভান্টেজ বলছি সেটাই কেন বা অ্যাডভান্টেজ, সেটার জন্য আমি সাপোর্টিং আইডিয়াস দিব বা এক্সপ্লেনেশন দিব। সম্ভব হলে বা প্রয়োজন মনে হলে আপনি একটা এক্সাম্পল দিব, যদি আর কি সম্ভব হয় বা মনে করি যে এক্সাম্পল দেওয়া দরকার, না হলে ব্যাখ্যা যদি একটু এক্সটেনশন করে দিয়ে দেয়, একটু এক্সটেন্ড করে দিয়ে দিই, তাহলে আমার এখানে এক্সাম্পল না দিলে হবে। সেকেন্ড পয়েন্ট মানে দ্বিতীয় অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, তারপর এক্সপ্লেনেশনে যাব। সো আমরা এখন মূল বডিতে চলে যাচ্ছি। আমরা এখন কি করব, প্রথমে টপিক সেন্টেন্স কি দেখেন, দেয়ার অ্যাপিয়ার টু বি, আমি এটাকে একটু ইয়েতে নিয়ে নেই, আমরা একটা রাখি, আমাদের বুঝতে ফোকাস করতে সুবিধা হবে। তাহলে আমরা এখন কি নিয়ে কথা বলবো, অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলবো। প্রথমে আমরা লিখবো দেয়ার অ্যাপিয়ার টু বি, মানে আছে, মানে আমরা জানি দেয়ার আর, কোথাও কোনো কিছু আছে, কোথাও কোনো কিছু ছিল, দেয়ার ওয়াজ। কিন্তু আমরা এখানে আইএলটিএস রাইটিং এ আপনারা জানেন যে একটু লেস কমন এক্সপ্রেশনস গুলো যদি ব্যবহার করি এবং সেটা অ্যাকুরেটলি যদি ব্যবহার করি, আমরা ভালো স্কোর পাবো। সো আমরা দেয়ার আর না বলেছি, দেয়ার অ্যাপিয়ার টু বি। এ গ্রেট ডিল অফ কথাটা আমি একটু বাদ দিয়ে দিচ্ছি আপাতত, আমি এখানে এ নাম্বার অফ বলছি বা আ হোস্ট অফ বলে দিচ্ছি, আ হোস্ট অফ। যেহেতু এ নাম্বার অফ এখানে আমরা আগেও বলেছি, আ হোস্ট অফ মানে অনেক বেশি। There appear to be a host of positive outcomes of international tourism. সো এখানে পজিটিভ কথাটা এর আগে আমরা বলেছি, আমি এখানে ভোকাবুলারিজও দিয়ে দিব আপনাদেরকে। মানে পজিটিভ নেগেটিভ সাইডস নিয়ে কথা বলেছিলাম, আমরা এখন পজিটিভ আউটকামস বলছি, আউটকামস মানে ফলাফল। তাহলে দেয়ার অ্যাপিয়ার টু বি আ হোস্ট অফ পজিটিভ আউটকামস অফ ইন্টারন্যাশনাল ট্যুরিজম। এখানে আমরা টপিকটা কি, ইন্টারন্যাশনাল ট্যুরিজম। আর আমরা এখন কথা বলছি কি, ইন্টারন্যাশনাল ট্যুরিজমের অনেকগুলো সুবিধা নিয়ে। এই লাইনটা আপনি মুখস্থ করে ফেলতে পারেন। আমি যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটাতে আপনি জাস্ট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ব্যবহার করলেই আপনি 6.5 পেয়ে যাবেন, আর একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা অ্যাড করতে পারলেই আপনি 7 পেয়ে যাবেন। সো দেয়ার অ্যাপিয়ার টু বি আ হোস্ট অফ পজিটিভ আউটকামস অফ ইন্টারন্যাশনাল ট্যুরিজম। এখন আমরা কি করব, একটা অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। সেটা কি, আমরা প্রথমে অনেকগুলো অ্যাডভান্টেজ নিয়ে চিন্তা করব। আমরা অ্যাপ্রোচটা কি হইতে পারে, এই জায়গায় অনেকগুলো, আমি সময় ক্ষেপণ করব না, তাই আমি এখানে এই ইয়েতে যাচ্ছি না। সো প্রথমে আপনি 2-3 মিনিট চিন্তা করলেন কি কি সুবিধা আছে ঘোরাঘুরি করার। মনে করেন যে ঘোরাঘুরি করলে মন ভালো হয়, এটা একটা সুবিধা। আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে কেন মন ভালো হয়, এই জিনিসটা একটা মানে ভালো দিক। অনেক কিছু শেখা যায়, একটা অভিজ্ঞতা হয়। তারপরে হচ্ছে আরো অনেকগুলো আছে, এভাবে আপনি 3-4টা চিন্তা করলেন, তারপর ডিসিশন নিলেন আপনি একটা পয়েন্ট নিয়ে কথা বলবেন, সেটা নিয়ে কি কি বলবেন, ওয়ান অফ দ্য মেরিটস অফ ইট ফর এ পার্সন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা যদি এই বিষয়টাকে একটু ফোকাসে রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। বলেছে যে ট্রাভেলারের জন্য সুবিধা আছে, দেশের জন্য সুবিধা আছে। তাহলে আমরা প্রথমে ব্যক্তির জন্য ওটা বলে ফেলবো, তারপর দেশের জন্য বলে ফেলবো, তাহলে আমাদের জন্য বিষয়টা আরো সহজ হবে। তাহলে আমরা প্রথমে বলছি কি, ওয়ান অফ দ্য মেরিটস অফ ইট, ওয়ান অফ দ্য মেরিটস অফ ইট। মেরিটস মানে কিন্তু পজিটিভ সাইডস, অ্যাডভান্টেজেস। ইট ফর এ পার্সন, এটা আমরা আলাদা করতে হচ্ছে কারণ আমাদের প্রশ্নের মধ্যে এই জিনিসটা উল্লেখ ছিল। ইজ দ্যাট, হলো যে, বাই ভিজিটিং এ নিউ ডেস্টিনেশন আ পার্সন, ওই যে ফর পার্সন বলে ফেলছি, হি অর শি ইজ এবল টু রিমুভ দ্য টায়ার্ডনেস অফ হিজ অর হার টাইট ওয়ার্ক স্কেডিউল। তাহলে আমরা এখান থেকে বলতেছি যে আমাদের ক্লান্তি দূর করে। সো এটাকে আমরা মানে আর সরাসরি ক্লান্তি দূর করে না বলে একটু ব্যাখ্যা করে বলছি, ডিটেইলে বলছি। রিমেম্বার, আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এর পার্ট 3-তে, বিশেষ করে টাস্ক 2 এবং পার্ট 3-তে
যতটুকু পারা যায় ডিটেইলে কথা বলতে হবে বা লিখতে হবে, তাহলে ভালো স্কোর পাওয়া যায়। এখন আমরা এটা একটু ব্যাখ্যায় যাব। ব্যাখ্যাটা কি? অ্যাজ এ রেজাল্ট, যার ফলে কি হয়, দ্য ইন্ডিভিজুয়াল, আমি এটাকে আর দূরে না রেখে কাছাকাছি নিয়ে যাই। আচ্ছা, এটা আমার এখানে মার্ক করার দরকার নেই। এজ এ রেজাল্ট আমি এইটাকে মার্ক করতে পারি, কারণ এই জাতীয় টাইপের মানে ফ্রেজেস গুলো আমরা ব্যবহার করব। এজ এ রেজাল্ট দ্য ইন্ডিভিজুয়াল উইল ফিল মোর রিল্যাক্সড অ্যান্ড এনার্জেটিক। তাতে ওই যে তার কি হবে, সে রিল্যাক্স ফিল করবে, এনার্জেটিক ফিল করবে, উইচ উইল মেক হিম মোর প্রোডাক্টিভ ওয়েন হি ওর সি, এখানে হিম আর হার আমরা যখন সিঙ্গুলার ব্যবহার করবো এবং পার্সন শিওর না, তখন কিন্তু আমরা মানে পার্সন ছেলে না মেয়ে, জেন্ডার ইজ নট ক্লিয়ার, তখন আমরা হিম হার হি সি এগুলা ব্যবহার করতে হবে জেন্ডার নিউট্রাল থাকার জন্য। এটা যে ব্যবহার করবে এবং যে ব্যবহার করবে না, তারা কখনো সমান হতে পারে না। মানে মার্কে এখানে একটা ঝামেলা হয়ে যাবে। So, will feel more relaxed and energetic, which will make him or her more productive when he or she will be back in their office. তাহলে আমরা কিন্তু সরাসরি এর সাপোর্টিভ আইডিয়া দিয়ে দিয়েছি। মানে আমরা এখানে কি করছি, আমরা প্রথমে বক্তব্য দিলাম যে তার টায়ার্ডনেস দূর হবে, আর টায়ার্ডনেস দূর হলে লাভটা কি সেটাও বলে দিলাম। এখন আমরা যে বলছিলাম যে এক্সাম্পলের বিষয়, আমরা চাইলে এখানে একটা এক্সাম্পল এড করতে পারি। ফর এক্সাম্পল, এতে কি হয় আমরা একটু দেখি। Research shows that the employees are more satisfied with their organization the employees are more satisfied with their organization that organize বা arrange, এখানে একটা that arrange tours for its staff, for its staffs। মানে আমরা একটা একটা রিসার্চ, এখন এই রিসার্চ আর রিসার্চ আপনি চাইলে আর একটু ডিটেইলে যেতে পারেন। আর রিসার্চ, হ্যাঁ এখানে এটা ক্যাপিটাল লেটার হবে না, কমা পরে ক্যাপিটাল লেটার হয় না। আর রিসার্চ বাই, মনে করেন আপনার সামনে ইউনিভার্সিটি অফ ঢাকা নামটা আসলো, আপনি দিয়ে দিলেন বাই ইউনিভার্সিটি অফ ঢাকা। রিসার্চ বাই ইউনিভার্সিটি অফ ঢাকা, রিসার্চ, এখন এটা কবে হয়েছে, ধরেন ইন 2021 বাই ইউনিভার্সিটি অফ ঢাকা shows that the employees are more satisfied with their organization that arrange tours for rest of the, এখন এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন যদি থাকে তাহলে ওই কোম্পানির গ্রোথও ভালো হবে। সো এটা নিয়েও আমরা এড করতে পারতাম, আমরা এদিকে আর যাচ্ছি না, সো বেশি লম্বা হয়ে যাবে। আপনারা অবগত আছেন যে আমাদের ওয়ার্ড লিমিট হচ্ছে 250 মিনিমাম, আমাদেরকে ক্রস করতে হবে, 250 প্লাস লিখতে হবে। আর 250 প্লাস আর কতটুকু লেখা যাবে ওইটা নির্ধারিত নাই, বাট একটা স্ট্যান্ডার্ড রাইটিং আমরা দেখেছি যে 250 থেকে 350 ওয়ার্ডের মধ্যে হইলেই ভালো। এর চেয়ে বেশি হইলে আপনার কি হতে পারে, আপনার টাইম ম্যানেজমেন্টে আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন, কারণ অনেক বেশি লেখা মানে আপনার সময় নষ্ট হওয়া। আবার যত বেশি লিখবেন তাতে কি হবে, আপনার তত ভুল হবে। বেশি লিখলে কোনো মার্ক পাবেন না, কিন্তু ভুল হইলে মার্ক কমে যাবে। সো এই সবকিছু মিলাই আমাদের লেখাটা মানে চেষ্টা করতে হবে যেন আমরা আহ 350 ওয়ার্ডের মধ্যে যেন রাখি, 250 ক্রস করবে আর বাকিটা হচ্ছে 350-এর মধ্যে থাকবে। এখন আমরা আরেকটা পজিটিভ সাইড নিয়ে কথা বলবো। এখানে যেহেতু দেশের পজিটিভ বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন আছে, সো আমরা অন্যদিকে বললাম। অন্যদিকে, ইন কন্ট্রাস্ট, অন্যদিকে কি করলাম, দ্য বেনিফিট ফর এ কান্ট্রি ইজ দ্যাট, দ্য বেনিফিট ফর এ কান্ট্রি আমরা একটু নিচে রাখি, তাহলে আমাদের একটু ক্লিয়ার করতে সুবিধা হবে। The benefit for a country is that tourism is one of the best sources of state revenue as tourists pay for visa, tickets and for many more things. তাহলে আমরা প্রথম অ্যাডভান্টেজটা বলে দিলাম যে তারা এখানে পে করে, যেটার কারণে স্টেট রেভিনিউ হয়।
মানে এটা একটা ভালো সোর্স অফ ইনকাম, আর এটা অনেকভাবে বলতে পারেন। এটার ব্যাখ্যা দিচ্ছি, মানে এটা সাপোর্টিভ আইডিয়া দিচ্ছি। ইন ফ্যাক্ট, tourism is the main source of income in many countries such as Maldives, India and Pakistan and so on. এখন বলতে পারেন ইন্ডিয়া এন্ড পাকিস্তানে কি আসলেই ঘটনা এরকম? আপনি এখানে যে কোনো দেশ বসাই দিতে পারেন, এখানে আপনার লজিকটা ওরা দেখতেছে। ইনফরমেশন রং হওয়াটা এখানে মানে কোনো উল্লেখযোগ্য বিষয় না, বা এটাতে তারা আসলে নোটিস করবে না। নোটিস করবে যে আপনি এই তথ্যটা কিভাবে উপস্থাপন করলেন সেটার উপরে। সো এই হইলো আমাদের আলোচনা, মানে পার্ট ওয়ানে আমরা, বডি ওয়ানে আমরা এই জায়গায় শেষ করলাম। ঠিক আছে, এখন ওকে। সো আমরা যেটা বলছিলাম, আমরা প্রথম বডি শেষ করলাম, সেখানে আমরা অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলেছি। এখন আমরা সেকেন্ড বডিতে ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে কথা বলবো, এবং ডিসঅ্যাডভান্টেজেসও আমাদের স্ট্রাকচারটা সেম হবে। প্রথমে টপিক সেন্টেন্স, তারপর ফার্স্ট পয়েন্ট, তারপর এক্সপ্লেনেশন, তারপর এক্সাম্পল, এইভাবে যাবো আমরা। হ্যাঁ, এখন আপনি প্রথম লেখায়, মানে আপনি যখন এই রাইটিং এই ক্লাসটা করার পরে আপনি যখন নিজে লেখা শুরু করবেন, আপনি হয়তো প্রথম দিনই পারবেন না। পারতে হলে কি করতে হবে সেটা আমরা এই ক্লাসের শেষ দিকে বলে দিচ্ছি, আপনার করণীয় সম্পর্কে বলে দিচ্ছি। এবং আমি ভিডিওটা অ্যাজ মাচ এজ শর্ট করার জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি, বাট আই হোপ যে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। সো আমরা এখন কথা বলবো কি নিয়ে? ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে কথা বলবো। যেহেতু অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলেছেন, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ভিন্নধর্মী বিষয়। প্রথম টপিক সেন্টেন্সটা দিব, সেটা হচ্ছে অন দা আদার হ্যান্ড, অন্যদিকে, দেয়ার সিম টু বি, কিছু আছে বলে মনে হয়, সাম নেগেটিভ অ্যাসপেক্টস অফ গ্লোবাল ট্যুরিজম অ্যাজ ওয়েল। মানে গ্লোবাল ট্যুরিজমের কিছু নেগেটিভ অ্যাসপেক্টসও আছে। এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, এটাকে আমরা কি করব? মার্ক করব, ইয়েলো মার্ক করব। কেন মার্ক করব সেটাও পরে বলে দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে? প্রথমত, এখানে আমরা বলেছিলাম ওয়ান অফ দা, এখানে ওয়ান অফ দা না বলে বলবো ফার্স্ট অফ অল। দ্য মোস্ট নোটিসেবল অফ অল ট্রাভেলার্স ক্যান বি দ্যাট, মানে ফার্স্ট অফ অল এর একটা সিনোনিম এখানে দেখা যাচ্ছে। দ্য মোস্ট নোটিসেবল অফ অল, দ্য মোস্ট নোটিসেবল, এখানে আমরা কি অ্যাকচুয়ালি কথা বলবো? ড্রব্যাক মনে করেন, যে ওয়ার্ডটা অ্যাড করে দেই। দ্য মোস্ট নোটিসেবল ড্রব্যাক ফর ট্রাভেলার্স ক্যান বি দ্যাট। তাহলে আমরা এই কথাটায় পরে আমরা ডিসঅ্যাডভান্টেজের দিকে যদি চিন্তা করি, তাহলে আপনি দেখবেন যে প্রাইস হাইক, ওকে। সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, যে কথা বলছিলাম যে দ্য মোস্ট নোটিসেবল ড্রব্যাক ফর ট্রাভেলার্স ক্যান বি দ্যাট। এখন ট্রাভেলারের ড্রব্যাকস নিয়ে কথা বলি। এখন ধরুন এই পয়েন্টটা আপনি লেখা শুরুর আগে আপনি চিন্তা করতে পারেন যে ট্যুর করতে গেলে আসলে কি কি অসুবিধার মধ্যে একজন ব্যক্তি পড়তে পারে। চিন্তা করেন, মনে করেন যে অ্যাক্সিডেন্ট হইতে পারে, হাইজ্যাকিং এর শিকার হইতে পারে, ওইখানে জিনিসপত্রের দাম বেশি থাকতে পারে, অনেকে অসুস্থ হয়ে যেতে পারে। তো এরকম, বা আবার হচ্ছে যদি বিদেশে যায়, কালচারাল একটা শখের যে বিষয় থাকে, মানে নতুন কালচারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার যে ব্যাপার, সেটাও একটা ঝামেলা আছে। তো এরকম চার পাঁচটা আপনার কাছে মাথায় আসবে, তারপর আপনি একটা পিক করবেন যেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন, লাইক এক্সপ্লেনেশন দিতে পারবেন। সো আমরা এখানে চুজ করলাম যে প্রাইস নিয়ে। সো দ্য মোস্ট নোটিসেবল, আমি এটাকে এখানে নিয়ে যাই, তারপরে ওখানে গিয়ে কথা বলি, সো আমাদের যাতে বিষয়টা, the most noticeable drawback for travelers can be that the prices of daily necessities are really high in most of the tourist areas. টুরিস্ট এরিয়াগুলোতে অনেক বেশি থাকে। সো এটা কিন্তু আমাদের একটা ড্রব্যাক আমরা উল্লেখ করলাম। এবং দেখেন, এই যে সেন্টেন্সটা শেষ করে এখানে অল্প কিছু জায়গা আছে, এটা খালি রাখা যাবে না, আপনাকে পরের কথাটা এখান থেকেই লিখতে হবে। আচ্ছা, তারপরে আমরা এটার ব্যাখ্যায় যাব। মানে আমরা বলছিলাম যে যেটাই বলবো সেটা ব্যাখ্যায় যাব। তাহলে ব্যাখ্যা আসলে কি হইতে পারে? বিভিন্ন হইতে পারে। যেটা বললাম সেটার কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্টলি ইট বিকামস রিয়েলি ডিফিকাল্ট ফর টুরিস্টস টু টু ম্যানেজ অল দ্য এক্সপেন্সেস সিন্স দে ক্যারি আ লিমিটেড অ্যামাউন্ট অফ মানি উইথ দেম ওয়াইল ট্যুরিং। ট্যুরে যাওয়ার সময় সবাই কিন্তু প্রচুর টাকা পয়সা নিয়ে যেতে পারে না, একটা নির্দিষ্ট বাজেট নিয়ে যায়। সেই বাজেট ক্রস করলে এটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়।
তাহলে আমরা প্রথমে বললাম যে ট্রাভেলের জন্য প্রথম ড্রব্যাকটা কি, প্রাইস, আর এটার কারণে কি সমস্যায় ফেস করতে হয় সেটাও আমরা এখানে উল্লেখ করলাম। এরপরে আমরা এটারও এক্সাম্পল দিতে পারি। ধরেন আপনি বলতে পারেন যে ফর এক্সাম্পল, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড সিঙ্গাপুর and I was there for 7 days and it costed more than 1 lakh BDT, and which was really a challenging job for me to manage the money. And since then I am not able to manage any tour by manage money for the next tour. সো এই যে এক্সাম্পলের বিষয়ে আপনি এখানে উল্লেখ করতে পারেন। এখন আমি এখানে এক্সাম্পল দিব না, এক্সাম্পল দিলে কি হবে, দুইটাতে এক্সাম্পল দিলে ম্যান্ডেটরি হয়ে যাবে। সো এক্সাম্পল দেওয়াটা যে ম্যান্ডেটরি এটা আমি বোঝাতে চাই না, এক্সাম্পল দিতে পারেন নাও দিতে পারেন। ব্যাখ্যাটা যদি অক্ষে হয়, ব্যাখ্যাটা যদি মানে এক্সপ্লেনেশনটা যদি ইন ডিটেলস চলে আসে, আপনার এখানে এক্সাম্পল না দিলে হবে। সো সেকেন্ড আমরা একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বললাম, এখন আমরা সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ শুরু করবো আমরা কি, ইন এডিশন টু দ্যাট, মানে তাছাড়া আপনাকে কানেক্টরস এর ব্যবহার করতে হবে মাস্ট। কানেক্টরস আমরা জানি যে কনজাংশন এবং প্রিপোজিশনকে কানেক্টরস বলে। সো কনজাংশন বা প্রিপোজিশন আপনার জানা থাকলে আপনি জানেন যে সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স দেওয়ার আগে কানেক্টরস বা প্রিপোজিশন আপনি দিয়ে শুরু করবেন। ইন এডিশন টু দ্যাট, প্রিপোজিশন বলতে প্রিপোজিশনাল ফ্রেজ গুলোকেও কানেক্টর হিসেবে ব্যবহার করা যায়। আরেকটা সমস্যা কি, এটা এখন দেশের জন্য কথা বলতে হবে, কারণ আমরা অলরেডি ব্যক্তি নিয়ে বলেছি। দ্য চ্যালেঞ্জ ফর দ্য কান্ট্রি ইজ দ্যাট দ্য ইনফ্লাক্স অফ টুরিস্টের আগমন, ঝাঁকে ঝাঁকে দলে দলে আগমন, পোজেস আ থ্রেট টু কিপিং দ্য এনভায়রনমেন্ট ক্লিন অ্যান্ড ফ্রি ফ্রম পলিউশন। তাহলে দেশের জন্য সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যে আমরা এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যায়। এর কারণ এটা কেন হয়, দিস ইজ বিকজ, এটার কারণ হচ্ছে যে যারা ঘুরতে আসে তারা কি করে দেখি, দিস ইজ বিকজ টুরিস্টস থ্রো ওয়েস্টস হিয়ার অ্যান্ড দেয়ার, thereby polluting the environment। এই জিনিসটা কি করে, এনভায়রনমেন্টটাকে পলিউট করে। আহ এর বাইরে আর কি হইতে পারে, এটা কিন্তু আলাদা আরেকটা পয়েন্ট না। এই এনভায়রনমেন্ট পলিউশনের সাপোর্টিভ ডকুমেন্ট সেটা হচ্ছে সামটাইমস গভর্নমেন্ট হ্যাভ টু কাট ডাউন ট্রিজ ফর ক্রিয়েটিং রোডস টু ট্রান্সপোর্ট ট্রাভেলার্স টু দেয়ার ডিজায়ার ডেস্টিনেশন। রাস্তাঘাট মানে বানানোর জন্য গাছপালা কেটে ফেলে, এটারও একটা which also has a huge impact on the আমরা বলতে which also has a huge impact on the environment। এনভায়রনমেন্টে ইম্প্যাক্ট রাখে নিশ্চয়ই, এটা ভালো কিছু না, সো নেগেটিভ হবে। সো এই হচ্ছে আপনার টোটাল সেকেন্ড বডি আমরা লিখলাম। সেকেন্ড বডিতে আমরা কি কি দিলাম দেখেন, প্রথমে টপিক সেন্টেন্স দিলাম, তারপরে প্রথম ডিসঅ্যাডভান্টেজ, তারপরে এটার ব্যাখ্যা দিলাম কনসিকুয়েন্টলি, তারপর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, এটার ব্যাখ্যা দিলাম, দিস ইজ বিকজ, ব্যাখ্যা দেওয়ার জন্য এটার পাশাপাশি সাপোর্টিভ আইডিয়াস দিলাম বিসাইডস। সো এই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজেস, এই হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজেস। কনক্লুশনে কি আমরা কি করতে পারি দেখি, রিস্টেট দ্য অপিনিয়ন। কনক্লুশনে গিয়ে আমার ওই ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দেওয়ার আর কোনো দরকার নাই, আর প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চেন স্টেটমেন্টও দরকার নেই, আমাকে জাস্ট অপিনিয়নটা দিয়ে দিলেই হবে। এটা আমি খুব কিসের জন্য বলছি, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজের জন্য। তাহলে ইন কনক্লুশন এটা আপনি চাইলে মুখস্থ করে ফেলতে পারেন। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার আর এ নাম্বার অফ নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ ইন্টারন্যাশনাল ট্যুরিজম, ইট সিমস টু মি দ্যাট দ্য নেগেটিভ সাইডস আর আউটনাম্বারড বাই দ্য মেরিটস অফ দিস। আমার অপিনিয়নটা আমি জাস্ট কি করলাম, রিভাইজ করলাম। সো রিস্টেট দ্য অপিনিয়ন, এখানে আর কোনো কথাবার্তা বলার একদমই দরকার নাই। এবং আপনি চাইলে আমি এখানে যেটুকু বললাম সেটা আপনি চাইলে 100% কপি করতে পারবেন আপনার মেইন এক্সামে। জাস্ট কি করবেন, ওই যে ইন্টারন্যাশনাল ট্যুরিজম যে জায়গায় আমি দিয়েছি সেই জায়গায় আমি একটু রেড মার্ক করে দিই বা অন্য কালার করে দিই। সো আপনি এইটাকে জাস্ট টপিক ওয়াইজ চেঞ্জ করে দিবেন এবং এটাকে আমি অন্য একটা ইয়ে করে দেই। সো ওকে, তাহলে আমরা টোটাল আনসারটা কি দাঁড়াইলো দেখেন। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিলাম, ইন্ট্রোডাকশন দেওয়ার সময় ইন্ট্রোডাকশন শব্দটা ব্যবহার করা যাবে না ইন্ট্রোডাকশনে। তারপরে প্রথম বডিতে আমরা কি করলাম, অ্যাডভান্টেজেস দিলাম, আর কানেক্টরস গুলো আমি একটু মার্ক করে দিচ্ছি। দেন আমরা কি করলাম, ডিসঅ্যাডভান্টেজেস দিলাম, তারপরে আমরা দিলাম কনক্লুশন। সো এই জায়গাটা নিশ্চয়ই আপনি ক্লিয়ার করতে পেরেছি।
যত কোনো কনফিউশন থাকে আপনারা নিশ্চয়ই আমাকে ইয়ে করবেন। এখান থেকে 360টা ওয়ার্ড আমরা যথেষ্ট লিখেছি। 360টা ওয়ার্ড আমরা এখানে সুন্দর একটা আনসার হয়েছে। এটা আশা করি 7.58 এরকম পাওয়া যাবে, 80 পাওয়া যাবে। আমি একটু ইয়ে করার জন্য 7.5 বলি। এখন আমরা একটা টোটাল আনসার দেখলাম। এখন দেখেন এই যে আনসারটা লিখলাম, এই আনসারটা লেখার যে স্ট্রাকচারটা ব্যবহার করলাম, এই স্ট্রাকচারটা এখানে আছে: ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন স্টেটমেন্ট, অপিনিয়ন। তারপর দেয়ার appear to be a number of positive outcomes, one of the positive outcomes explain example, another benefit is that। এই সেম স্ট্রাকচারটা ফলো করে আপনি মেইন এক্সামে লিখতে পারবেন। মানে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা কমেন্ট করলে আমরা একটা মোবাইল নাম্বার দিব, সেখানে নক দিবেন। সেই নক দিলে আমরা এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। আপনি চাইলে এই পিডিএফ এর সহযোগিতা নিয়ে আপনি রাইটিং টাস্ক 2 শুরু করতে পারলেন, এবং ডেফিনেটলি 6.57 নিশ্চিত করতে পারবো এখান থেকে। এখন অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ, আমরা জানি আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে ওয়ার্ড রিপিট করা উচিত না। তাই আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর অনেকগুলো সিনোনিমস আমরা এখানে দিয়ে দিচ্ছি: অ্যাডভান্টেজেস, বেনিফিটস, পজিটিভস, মেরিটস, স্ট্রেংথস, গেইনস, প্রোস, আপসাইডস, রিওয়ার্ডস, অপরচুনিটিজ, নেগেটিভস, ডিমেরিটস, উইকনেস, ডাউনসাইডস, কনস, পিটফলস, লিমিটেশনস, চ্যালেঞ্জেস। এখন এই চ্যালেঞ্জেস আর এই চ্যালেঞ্জেস ভিন্ন। আমরা এই যে রাইটিং, আমি তো সব আইডিয়া দিলাম আপনাকে। এখন আপনি লিখতে গেলে যে চ্যালেঞ্জগুলোর মধ্যে পড়বেন সেটা হচ্ছে, প্রথমত যে সমস্যাটা আমাদেরকে কি করতে হয়, ইংরেজিতে লিখতে হয়, এবং আমরা অনেকেই ইংরেজিতে লিখতে পারি না। দিস ইজ দ্য রিয়েলিটি। আমাকে তাহলে কি করতে হবে? ইংরেজিতে লেখা শিখতে হবে। ইংরেজিতে লেখা শেখার জন্য কি করতে হবে? যদি বেসিক উইক থাকে, টেন্স, ভয়েস চেঞ্জ, পার্টস অফ স্পিচ, এই তিনটা গ্রামার ভালো করে বুঝে আপনি বাংলা থেকে ইংরেজি করা শুরু করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। বেসিক বেসিকের ক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইলে আমাদেরকে নক দিতে পারেন। আমাদের এই বক্সে কমেন্ট করলে আমরা ইয়ে করে দিব, বা এই চ্যানেলে আমাদের ফেসবুক পেজেরও লিংক আছে, সো ফেসবুক পেজে আমাদেরকে খুঁজে পাবেন ইনশাল্লাহ ইজিলি। আরেকটা প্রবলেম হচ্ছে আইডিয়া জেনারেশন। মানে এই যে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস যে লিখলাম, কোনটা অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ, আপনি লিখতে গেলে হয়তো চিন্তায় পড়ে যাবেন আমি কি লিখবো, আইডিয়াটা না পাওয়া। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে এই দেখেন এখানে বলে দিচ্ছি: স্টেপস টু ইমপ্রুভ রাইটিং স্কিল অ্যান্ড স্কোর। রাইটিং স্কিল বাড়ানো এবং স্কোর বাড়ানো, দুইটার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আপনি কয়েকটা স্যাম্পল আনসার পড়েন। মানে এরকম 5-7টা কোয়েশন নেন, তার আনসারগুলো পড়েন, আর আনসারগুলো দেখে দেখে লেখেন। পড়লেন প্রথমে, পরে দেখে দেখেই লিখলেন, তাহলে আপনার লেখার একটা অভ্যাস হয়ে যাবে। এভাবে আপনি ইমপ্রুভ করতে পারবেন। আর এরপরে আপনি একটা কোয়েশ্চেন নিয়ে আপনি নিজে নিজে লেখেন। ওগুলো তো দেখে লিখলেন, পরে একটা কোয়েশ্চেন নিলেন, নিয়ে নিজে নিজে আনসার লিখলেন। আর ওই খাতাটা বা ওই আনসারটা কাউকে দেখাবেন, সে তার কাছ থেকে গেট ফিডব্যাক ফিডব্যাক নিবেন। ঠিক আছে? আর সে যখন ফিডব্যাক দেওয়ার সময় যে কারেকশন করে দিবে, এই কারেকশন গুলো আপনি নিজের লেখার মধ্যে কারেক্ট দা মিস্টেক্স, তারপরে আবার সেম কাজটা করেন, তাহলে দেখবেন যে ইমপ্রুভ হয়ে যাবে। স্পেশাল সাজেশনস, যদি আপনি ইংরেজিতে ভালো না হন, তাহলে এইরকম কোয়েশ্চন আনসার, বাংলা আনসার গুলো পড়েন, বাংলাও পড়েন ইংরেজিও পড়েন। আর লার্ন বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, মানে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনটা শিখেন। আমাদের গোল হচ্ছে 6.57। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কেমন লাগলো, বা আরো ভিডিও চান কিনা, বা কোন জায়গায় কনফিউশন আছে, এগুলো কমেন্ট করলে আমরা পরবর্তী ভিডিওতে বা আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো থাকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো থাকে লাইক করেন, কমেন্ট করেন, অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ আদার্স ইফ ইউ থিঙ্ক ইটস ইউজফুল। যদি মনে করেন হেল্পফুল, তাহলে অন্যদের সাথেও শেয়ার করেন। সবাইকে পুরো ভিডিওটা এ টু জেড দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের আইএলটিএস জার্নি সুন্দর হোক, এনজয়েবল হোক, আর ফাইনাল ডিজায়ার্ড স্কোরটা আপনার হোক, এবং স্বপ্নের দেশের টিকিটটাও আপনার হোক। খোদা হাফেজ।